ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটির 1981 সালে আসা হেলানোতল এবং কপিকল এবং সুতার টানজনিত সুন্দর একটি সমস্যার সমাধান করে যাচ্ছে। চলো সমস্যাটিতে দেখানো হচ্ছে যে আমাদের এখানে একটা হেলানোতল আছে এবং এই হেলানোতলটি অনুভূমিকের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করছে এবং প্রশ্নে বলা ছিল যে সাইন 37 ডিগ্রির ভ্যালু নিয়ার ইকুয়ালস টু 3/5 ধরে করতে এবং এই সিস্টেমে যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন অর্থাৎ জি, সেই জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাব করে এই ম্যাথটা সলভ করার জন্য বলা হয়েছিল। তো কোয়েশ্চেনে দেখা যাচ্ছে একটা হেলানোতল, যে হেলানোতলটা 37 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতেছে এবং এই হেলানোতলের উপর P1 এবং P2 দুটি পুলি সিস্টেম কাজ করছে। পুলি সিস্টেম অর্থ হচ্ছে দুটি কপিকল এখানে আছে এবং এই দুটি কপিকলের সাথে আমরা দেখতে পাচ্ছি M1, M2 এবং M3 অর্থাৎ মোট তিনটি ভরের বস্তু দুটি ডিফারেন্ট টাইপ অফ স্ট্রিং, দুটো ডিফারেন্ট ধরনের সুতোর সাহায্যে কানেক্টেড। এরপরে আসো যে আমরা এই চিত্র দেখে মোটামুটি ভাবে এতটুকু আমরা ধারণা করতে পারছি। এখন এখান থেকে যেটা বলা হচ্ছে যে দুটি নগণ্য ভরের কপিকল P1 এবং P2 একটি অনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণে আনত তলের সাথে চিত্রানুযায়ী যুক্ত। তাহলে এই চিত্রের মতো করে P1 P2 37 ডিগ্রি কোণ ইনক্লাইন কোণ প্লেনের মধ্যে এই দুটো কপিকল আছে, এটা বলা হয়েছে। দুটি নগণ্য ভরের সুতা দ্বারা M1, M2, M3 বস্তু ত্রয় সংযুক্ত। সুতা দুটি তলের সাথে সমান্তরাল অবস্থায় আছে। তলের সাথে সমান্তরাল অবস্থায় হচ্ছে যেমন এই সুতা যখন এইখানে কানেক্টেড তখন এই সুতা কোনোভাবে এভাবে ঝুলে নেই, একদম টান টান অবস্থায় আছে। টান টান অবস্থায় যদি থাকে, টান টান অবস্থায় থাকলেই শুধুমাত্র তলের সাথে সে সমান্তরালে থাকবে। সুতরাং এই যে এই তলটা এই তলের সাথে যে এই সুতাটা সমান্তরালে আছে, এটাই বোঝানো হয়েছে। তলের গতীয় ঘর্ষণ সহগ দেওয়া হচ্ছে 0.25। তার মানে এই পুরা সারফেসে এখানে যতগুলো সারফেস আছে সমস্ত সারফেসের উপর যে ম্যাসগুলো থাকবে এবং সেই ম্যাসের মুভমেন্টের কারণে যে গতীয় ঘর্ষণ বা যে গতীয় ঘর্ষণ তৈরি হবে, মানে গতীয় ঘর্ষণ বল তৈরি হবে, সেই গতীয় ঘর্ষণ বল বের করার জন্য আমার এখানে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট অর্থাৎ গতীয় ঘর্ষণ সহগ 0.25 এর ভ্যালু দেওয়া আছে। যদি এমন ভরের বস্তুটি সমবেগে নিচে নামতে থাকে তবে কোশ্চেন বলছে যে এমন ভরের বস্তুর, এই যে এমন ভরের বস্তু হচ্ছে আমার এই, তো এমন ভরের বস্তুটি যদি সমবেগে অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটিতে নিচের দিকে নামতে থাকে তবে এই এমন এর ভর কত, মানে এই এমন অবজেক্টটার ম্যাসটা আমাকে বের করতে বলছে, মানে এমন অবজেক্টটার ভর আমাকে বের করতে বলছে এবং বলছে অনুভূমিক সুতার টান কত। এখন দেখো তো ভাই এখানে অনুভূমিক ভাবে কোন সুতাটা আছে। যেমন এই সুতাটা যদি আমরা খেয়াল করি, এই সুতাটা কিন্তু অনুভূমিক ভাবে নাই, সেটা কিন্তু উলম্ব ভাবে আছে। আবার এই সুতাটাও যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে এই সুতাটাও কিন্তু অনুভূমিক ভাবে নাই, সেটা এই ইনক্লাইন প্লেনের সাথে প্যারালাল করে আছে। আবার তুমি এই সুতা অনুভূমিক ভাবে নাই, কিন্তু এইখানে যে সুতাটা আছে, এই যে সুতাটা, এই যে সুতার যে পার্টটুক, এতটুক সুতা হচ্ছে এখানে অনুভূমিক ভাবে আছে। সো অনুভূমিক সুতার টান মানে বের করার অর্থ হচ্ছে এই সুতাতে টেনশন কত, কারণ এই সুতাটা এখানে অনুভূমিক ভাবে আছে। তো আমাদের কোশ্চেন হচ্ছে এই দুইটা কোশ্চেন আমাদের এখান থেকে সলভ করা লাগবে। তো এই সলভ করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস বুঝতে হবে আগে। বেসিক জিনিসটা কি বলছে দেখো, বলছে যে এমন ভরের বস্তুটি সমবেগে নিচে নামতে থাকে। তার মানে এমন ভরের বস্তুটা যদি সমবেগে নামে দ্যাট মিন্স সেটা ইউনিফর্ম ভেলোসিটিতে নামতেছে। ইউনিফর্ম ভেলোসিটি, এখন আমরা সবাই জানি যদি কোনো অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে যায় তাহলে তার উপর এক্সটার্নাল ফোর্স কাজ করে, অর্থাৎ তার নেট এক্সেলারেশন যেটা আছে সেই নেট এক্সেলারেশন a ইকুয়ালস টু হয়ে যায় 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই অবজেক্টের উপর কোন ধরনের এক্সেলারেশন কাজ করছে না, তার মানে বাহির থেকে কোনো এক্সটার্নাল ফোর্স এই অবজেক্টের উপর নাই। এই অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে নিচের দিকে নামতেছে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটিতে যদি সে নিচের দিকে নামে তাহলে এই অবজেক্টের সাথে কানেক্টেড এই স্ট্রিং দ্বারা M2 অবজেক্ট, তাহলে এই যদি নিচের দিকে নামে তাহলে M2 অবজেক্টের এইভাবে উপরের দিকে উঠতে হবে। আবার M2 অবজেক্টের সাথে আরেকটা স্ট্রিং যেখানে M3 অবজেক্ট কানেক্টেড, সুতরাং M2 অবজেক্ট যদি উপরে ওঠে তাহলে M3 অবজেক্টকে আবার এখানে আসতে হবে। তার মানে যদি M1 অবজেক্টের নিচের দিকে নামে, M1 এর সাথে এখানে প্রত্যেকটা ভর কানেক্টেড থাকার কারণে সুতার সাহায্যে M1 নিচের দিকে যাওয়ার কারণে M1 এর দিকেই সবাই মুভ করবে। তার মানে পুরো সিস্টেমটা আসলে ইউনিফর্ম ভেলোসিটিতে শিফট করবে হবে। তার মানে M1 যাবে নিচের দিকে, M2 উপরের দিকে, M3 আসবে লেফটের দিকে, এভাবে পুরো সিস্টেমটা এট এ টাইম মুভ করবে। এই হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির কথা এখানে বোঝানো হয়েছে। তো এখন আমাকে M1 এর ভর বের করতে হবে। সো আমরা যদি এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ইন্ডিভিজুয়াল বডির জন্য আঁকবো, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। ধরো এই জিনিসটার মধ্যে থেকে আমি M1 টাকে নিয়ে আসলাম। আচ্ছা আমি এখান থেকে দেখে সমস্যা নেই। ধরো এই M1 যে অবজেক্ট আছে আমাদের, তো M1 অবজেক্টের একটা অবশ্যই টেনশন আছে
টেনশনে পড়ে যাই, আগে এমন অবজেক্টের তো একটা ওজন আছে, ওয়েট আছে, সে ওয়েটটা কাজ করবে কোথায়? সে ওয়েটটা কাজ করবে ডিরেক্টলি নিচের দিকে, যেটা হচ্ছে এম1 জি। ওয়েটের জন্য এমনটা যেতে যাবে নিচের দিকে, বাট এমন যেহেতু টেনশন মানে সুতার সাহায্যে কানেক্টেড, সুতরাং সুতার টেনশন কাজ করবে তার উল্টা দিকে। তাহলে সুতার টেনশন যদি উল্টো দিকে কাজ করে তাহলে বুঝতে, এবং তোমরা জানো এটা, এটা অবশ্যই জানার কথা যে টেনশন সবসময় পুলি সিস্টেমের দিকে কাজ করবে, মানে পুলির দিকে কাজ করবে। যদিও কিছু কিছু এক্সেপশন থাকবে, ওগুলো না। নর্মালি সবসময় টেনশন ইয়ের দিকে কাজ করবে, পুলি সিস্টেমের দিকে কাজ করবে, পুলির দিকে কাজ করবে। সো এইটার টেনশনের দিকে কাজ করবে। এখন দেখো তো, এই এম1 এর সাথে এম2 এই একটা সুতা দিয়ে কানেক্টেড, তাহলে ওর টেনশনটা যদি টি1 হয়, এখানে টেনশনটা যদি টি1 হয়, তাহলে এইখানে টেনশন এই বরাবর কাজ করবে টি1, কারণ এই দুইটা টেনশন এই পুলির দিকে কাজ করবে। তাইলে এম1 জি নিচের দিকে কাজ করবে এবং টেনশন উপরের দিকে কাজ করবে, কিন্তু কোশ্চেনে বলে দিছে যে এম1 ভরের বস্তুটি সমবেগে নিচে নামতে থাকে। সুতরাং এম1 এর উপর ইফেক্টিভ যে নেট ফোর্স আছে, আমি যদি লিখি এফ এম1, সে এফ এম1 হবে 0, কারণ কোশ্চেনে বলে দিছে সেটা সমবেগে নিচের দিকে নামছে। এবং একটু আগে আমি বলে আসছি যে সমবেগে যদি কোনো অবজেক্ট নিচের দিকে নামে, দ্যাট মিনস ইট ডিডন্ট গেট এনি টাইপ অফ অ্যাক্সিলারেশন বাই এনি এক্সটার্নাল ফোর্স। যেহেতু কোনো ফোর্স দিয়ে কোনো অ্যাক্সিলারেশন পায় নাই, তার মানে তার নেট ফোর্সটা 0। তাহলে এখন দেখো তো ভাইয়া, এমন অবজেক্টের উপর কয়টা ফোর্স কাজ করতেছে? দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এম1 জি যেটা নিচের দিকে, আর একটা হচ্ছে টেনশন যেটা উপরের দিকে। তো আমি উপরের দিকগুলোকে প্লাস ধরবো। উপরের দিক বেসিক্যালি তুমি পুলি সিস্টেমের দিক ধরতে পারো, যে আমি পুলির দিকে যেই টেনশনগুলো কাজ করবে সেগুলোকে পজিটিভ ধরবো, আর পুলির এগেনস্টে যেগুলো যাবে সেগুলোকে আমি নেগেটিভ ধরবো। তাহলে সেই সেন্সে কি হয় দেখো তো, এই সামেশন অফ এফ এম1 মানে এমন অবজেক্টের উপর কয়টা ফোর্স কাজ করতেছে? দুইটা, একটা টেনশন আর একটা হচ্ছে এম1 জি। তো টেনশন কাজ করতেছে উপরের দিকে, সো টেনশনটাকে আমি প্লাস ধরলাম, আর এম1 জি কাজ করতেছে নিচের দিকে, সো এম1 জিটাকে আমি মাইনাস ধরলাম। এইটা কত আসবে? এটা হবে 0, কারণ এখানে সমবেগ বলছে, মানে ইউনিফর্ম ভেলোসিটি বলছে, সমবেগ বলে দিছে। এই জন্য হচ্ছে এই কাহিনীটা হয়েছে, যে এই কারণে সামেশন অফ এম ইকুয়ালস টু 0 হয়েছে। তো এখন এখান থেকে লেখা যাবে আলটিমেট, সরি টি1 হবে, তো এখান থেকে লেখা যাবে টি1 ইকুয়ালস টু এম1 ইনটু জি। তার মানে আমি যদি এম1 জিটা বের করতে চাই, তাহলে আমার টেনশন বের করতে হবে, মানে টি1 বের করতে হবে। সো এখন হচ্ছে টি1 বের করা লাগবে। তাই এটা ধরো যে আমি এটা আমি এর একটা ইকুয়েশন ধরে নাও। এরপরে আসো তো ভাই, যে আমরা এম2 অবজেক্টের দিকে একটু খেয়াল করি। যেহেতু পুরো সিস্টেম ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে, মানে পুরো সিস্টেমটা সমবেগে যাবে, সুতরাং এম2 অবজেক্টের উপরও কিন্তু নেট ফোর্স 0 আসবে। তাহলে এম2 অবজেক্টের উপর যদি নেট ফোর্স 0 আসে, তাহলে আগে দেখতে হবে যে এম2 অবজেক্টের উপর কয়টা ফোর্স আসলে কাজ করে। তা আমরা যদি খেয়াল করি যে এই পুলি সিস্টেম, এখানেও তো একটা পুলি সিস্টেম আছে, তাইলে ডেফিনেটলি পুলি সিস্টেমের দুই পাশে সুতা আছে, এবং ওই সুতাতে টেনশন যথাক্রমে পুলির দিকে কাজ করবে। সুতরাং এই সুতাতে টেনশন কোন দিকে কাজ করবে? এই পাশের পুলির দিকে। তো এই পাশের পুলিতে আছে কি এই বরাবর, সো যেহেতু এটাকে আমি টি1 ধরছি, এটাকে আমি টি2 ধরলাম এই টেনশনটা। এবং এই যে অনুভূমিক সুতাটা, অনুভূমিক সুতা বরাবর টেনশন কাজ করবে পুলির দিকে, তার মানে হচ্ছে টি2। তাহলে আমাকে নেক্সট কোশ্চেন যে বলছে অনুভূমিক সুতার টান কত, অনুভূমিক সুতার হচ্ছে এই সেগমেন্ট, এবং এই সেগমেন্টের টান বের করার অর্থ হচ্ছে আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ টি2, নাথিং এলস। আমার এখান থেকে টি2 এর ভ্যালুটা বের করা লাগবে। ওকে ফাইন, এখন আসলে আমরা একটা নিয়ে কাজ করি। তো আমি দেখতে পারতেছি যে এম2 যে অবজেক্টটা আছে, এই এম2 অবজেক্টের উপরও কিন্তু আমার নেট ফোর্স আসবে 0, এফ নেট 0। এটাও কিন্তু আসবে এফ নেট বা সামেশন অফ এফ বলতে পারি, বা এফ নেট, এফ নেট আসবে কিন্তু 0। তাহলে এফ নেট 0, তাহলে এখানে কি কি ফোর্স কাজ করতেছে? প্রথম কথা হচ্ছে এখানে টেনশন কাজ করতেছে পুলি সিস্টেমের দিকে, টেনশন কাজ করতেছে উপরের দিকে। কিন্তু যেহেতু এটা ইনক্লাইন প্লেনে আছে, সুতরাং তোমরা জানো যে এই এম2 জি, ওর যে এম2 জি, ওর এম2 জি কাজ করবে কোন বরাবর? ওর এম2 জি কাজ করবে এক্স্যাক্টলি হচ্ছে এই নিচ বরাবর, নিচ বরাবর কাজ করবে হচ্ছে আমাদের এম2 জি। তাহলে যদি এটা এম2 জি হয়, তোমরা খুব ভালো মতোই জানো যে এম2 জি কে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, মানে দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা উপাংশ কাজ করবে যেটা হেলানো তল বরাবর নিচের দিকে, যেটাকে আমরা বলতে পারি এম2 জি সাইন থিটা। আর আরেকটা কাজ করবে হচ্ছে এই বরাবর, এবং এটা যদি 37 হয়, মানে আচ্ছা আমি 37 লিখে দিই, 37 ডিগ্রি। সো এখন এটা যদি 37 হয়, তাহলে এটাও 37 হবে। এটা তোমরা জানো হয়তো, যদি ইনক্লাইন প্লেনের ম্যাথ করে থাকো তাহলে জানো। আর না জানলে নেক্সট ইনশাল্লাহ আমরা আরো ভিডিও আপলোড করবো, যাতে বেসিক গুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। আর এটা হবে এম2 জি কস 37 ডিগ্রি। তাহলে এম2 জি এর দুটো কম্পোনেন্ট পেলাম। একটা কম্পোনেন্ট হচ্ছে এম2 জি সাইন 37, যেটা ইনক্লাইন প্লেন বরাবর নিচের দিকে। আরেকটা পেলাম এম2 জি কস 37, যেটা ইনক্লাইন প্লেনের একদম পারপেন্ডিকুলার কাজ করতেছে। তাইলে এখন এই এম2 জি যে অবজেক্ট আছে, তাহলে এম2 জি অবজেক্টটা এই ইনক্লাইন প্লেনে কি পরিমাণ ফোর্স দিচ্ছে?
সে ইনক্লাইন প্লেনে ফোর্স দিচ্ছে m2g cos θ। তাহলে এই ইনক্লাইন প্লেনে ক্রিয়া বল কত? m2 বস্তু কর্তৃক ক্রিয়া বল হচ্ছে m2g cos θ। তাহলে এখানে একটা অবশ্যই রিঅ্যাকশন ফোর্স পাবা তুমি, এই একটা রিঅ্যাকশন ফোর্স হবে, রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে r। এবং তুমি জানো ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল জোড়ায় জোড়ায় কাজ করবে এবং দুটো ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করবে। তো m2 অবজেক্ট হেলানো তলের উপর ক্রিয়া বল যদি দিছে m2g cos θ, m2g cos 37 ডিগ্রি, তাহলে ঠিক সেম পরিমাণ প্রতিক্রিয়া বল আবার হেলানো তল m2 এর উপর দিছে। তার মানে সেই প্রতিক্রিয়া বলটাকে যদি আমি r ধরে নেই, তাহলে এই m2 অবজেক্টটার হেলানো তলের উপর প্রতিক্রিয়া বলের ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি m2g cos 37 ডিগ্রি। তো আশা করি তোমরা এতটুকু মোটামুটি বুঝে গেছো। এখন এই জিনিসটা আমার কেন লাগবে, এই জিনিসটা কেন লাগবে সেটাই বলতেছে। আমাকে কিন্তু বলে দিছে যেখানে সুতা দুটি তলের সাথে সমান্তরাল অবস্থায় আছে এবং তলের গতীয় ঘর্ষণ সহগ হচ্ছে 0.25। তার মানে এর গতীয় ঘর্ষণ আছে। আচ্ছা, এই ফ্রি বডি ডায়াগ্রামটা, এতটুকু অংশের ডায়াগ্রামটা আমি এখানে আঁকি, তাহলে এই জায়গাটা দেখলে বুঝতে সুবিধা হবে আমাদের। সেটা কি, দেখো এই যে m2 অবজেক্টটা এইভাবে আছে, তাহলে এই হচ্ছে আমাদের m2 অবজেক্ট। তাহলে m2 অবজেক্টের প্রতিক্রিয়া বল হচ্ছে আমি পেলাম কত, m2g cos 37 ডিগ্রি। আরেকটা বল আসছে কোন দিকে, এই হচ্ছে আমাদের 37 ডিগ্রি। হ্যাঁ, আরেকটা আমাদের কোন দিকে কাজ করতেছে, এই যে নিচের দিকে। এই m2g যদি এইবার আবার কাজ করতে, একটা কাজ করবে m2g sin 37 ডিগ্রি। ঠিক আছে, গেল। তাইলে টেনশন, এখন দেখো তো টেনশন এই এই যে এই অবজেক্টের উপর টেনশন কাজ করতেছে কোন দিক, নিচের দিকে। তাহলে টেনশন যাচ্ছে নিচের দিকে, এই যে T2। এখন যেহেতু এই তলের মাঝখানে ফ্রিকশন আছে মানে ঘর্ষণ আছে, সো ঘর্ষণ থাকলে কি করবে, অবজেক্ট চিন্তা করে m1 যাচ্ছিল নিচের দিকে, তাহলে m2 কে তো উপরে উঠতে হবে। তাহলে m2 যদি উপরের দিকে যায়, ফ্রিকশনও কাজ করবে নিচের দিকে। তার মানে গতীয় ঘর্ষণ যেটা ফ্রিকশন, এই ফ্রিকশনও কাজ করবে হচ্ছে এই বরাবর, এই যে ফ্রিকশন f কে ফ্রিকশনও কাজ করবে নিচ বরাবর। তাহলে m2 অবজেক্টের জন্য এবার আমরা দেখো m2 অবজেক্টের জন্য হিসাব করি। m2 অবজেক্টের জন্য, এখন m2 অবজেক্টের জন্য আমার f নেট সেম কথা, সামেশন অফ f ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানে দেখো m2 অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে, উপরের দিকে মানে পুলি সিস্টেমের দিকে যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমি নাম দিলাম, সেটাকে পজিটিভ ধরলাম। তাহলে উপরের দিকে কাজ করতেছে T1, তাহলে এই যে T1। এরপরে দেখো তো ভাই এখানে কি কি জিনিস কাজ করতেছে। একটা জিনিস কাজ করতেছে এই যে m2g sin 37, মানে যে গ্র্যাভিটেশনের কারণে সে যে নিচের দিকে পড়েছিল সেটা হচ্ছে m2g sin 37। এটা যদি নিচের দিকে, সো আমি লিখতে পারি মাইনাসের m2g sin 37 ডিগ্রি। এরপরে আসো, এই অবজেক্টটা যেই সুতার সাথে কানেক্টেড সেই সুতার জন্য টেনশন T2 কাজ করতেছে আবার এই P2 পলি সিস্টেমের দিকে। তার মানে T2 কাজ করতেছে এই m2 অবজেক্টের উপরের দিকটাকে আমি যদি প্লাস ধরছি, তাহলে T2 কাজ করতেছে নিচের দিকে, সো মাইনাস হবে T2। এরপরে আসো যেহেতু m1 নিচের দিকে নামলে m2 কে উপরের দিকে উঠতে হবে, সো m2 এর গতি হচ্ছে উপরের দিকে, তাহলে m2 এর ফ্রিকশন কাজ করবে নিচের দিকে। তাহলে ফ্রিকশন, যে ফ্রিকশনটা আছে সেই ফ্রিকশনটাকে নাম দিলাম আমি ধরো f কে। এই পুরো জিনিসটা হবে 0। হোপফুলি বুঝতে পারছো। তাহলে এবার দেখো তো আমি কি লিখতে পারি, ধরো T1 টাকে কি লেখা যাবে, T1 সবগুলোকে পাশে পাঠাতে, তাহলে হবে মাইনাস টু পাশে গেলে প্লাস, তাহলে m2g sin 37 ডিগ্রি, মাইনাস টু পাশে গেলে হবে প্লাস, T2 মাইনাস টু পাশে গেলে হবে প্লাস গতীয় ঘর্ষণ সহগ। ঠিক আছে, এখন তুমি কিন্তু জানো যে গতীয় ঘর্ষণ সহগ আমরা কেমনে বের করি, এফ কে গুলো কেমনে বের করি, মিউ ইনটু আর। এখন মিউ কত, মিউ এর মান দেওয়া আছে 0.25, তাহলে আমি এখানে লিখতে পারি যে মিউ ইনটু হচ্ছে আর। তাহলে মিউ এর মান তো তুমি জানো 0.25 যেটা কোশ্চেনে দেয়া আছে। আর রিঅ্যাকশন ফোর্স কত বাই করলাম, এই যে m2g cos 37, কারণ m2g cos 37 হচ্ছে m2 ক্রিয়া বল দিছে, তার প্রতিক্রিয়া বল হচ্ছে r ইকুয়ালস টু m2g cos θ। তাহলে আমি এখানে মিউ এর জায়গায় কি লিখতে পারি, দেখো মিউ এর জায়গায় লিখতে পারি আমি সরি মানে এফ কে এর জায়গায় কি লিখতে পারি, মিউ ইনটু m2g cos 37 ডিগ্রি। শেষ। তাহলে আমার এটা কিন্তু টেনশন হয়ে গেল, টেনশন চলে আসলো। তাহলে দেখো তো এটা আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিতে পারি, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এখন 1 আর 2 থেকে কি দেখা যাচ্ছে, দেখো তো ভাই 1 আর 2 থেকে দেখা যাচ্ছে যে টেনশনের ভ্যালুটা m1g, তাহলে টেনশনের ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কি লেখা যাবে আলটিমেটলি, যে m1g ইকুয়ালস টু m2g sin m2g sin 37 ডিগ্রি প্লাস টেনশন T2। তাহলে T2 টা এখন আমার একটু বের করা উচিত, T2 টা বের না করলে একটু জিনিসটা জটিল হয়ে যাবে। তাহলে এখন দেখো তো T2 আমি কেমনে বের করতে পারি, T2 আমি বের করতে পারি যে T2 যাচ্ছে এই m3 অবজেক্টটাকে নিয়ে যাচ্ছে। এখন তাহলে m3 অবজেক্ট সরতেছে কোন দিকে, বাম দিকে। তাহলে m3 অবজেক্ট যদি বাম দিকে সরে, তাহলে m3 অবজেক্টের উপর ফ্রিকশন কাজ করবে উল্টা দিকে। এর নাম দিলাম আমি ধরো FQ নাম দিলাম, তাহলে এই ফ্রিকশনটা কাজ করবে উল্টা দিকে। তাহলে এইখানে ফ্রিকশন কত হবে, ঠিক সেম, এটা হচ্ছে মিউ ইনটু আর। এখন এখানে মিউ তো 0.25 আমি জানি, কিন্তু এখানে আর কত,
এখানে আর তো সহজ, এখানে এই যে এম থ্রি জি যেটা, তাহলে এখানে আর হচ্ছে সোজা হিসাব এম থ্রি জি হচ্ছে ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল তল দিছে এম থ্রি এর উপর এম3জি, তাহলে এখানে এফ কিউ পেলাম আমি, হচ্ছে মিউ এম3জি। তাহলে এখন যদি আমরা এম3 অবজেক্টের জন্য চিন্তা ভাবনা করি, সেটা এম2 অবজেক্টের জন্য আসলে এখন ধর আমি এখানে এম3 অবজেক্টের জন্য চিন্তা করি, এম3 এর জন্য সেম, এরো নেট ফোর্স যদি জিরো হয়, তাহলে টেনশন টি2 যদি এদিকে কাজ করে, বাম দিকটা প্লাস ধরলে এফ কিউ হবে মাইনাস, তাহলে মাইনাসের এফ কিউ ইকুয়ালস টু জিরো। তার মানে আলটিমেটলি এফ কিউটা কইবা সে বাটা দিলে লেখা যাবে টি ইকুয়ালস টু এফ কিউ। মানে এখন আবার এফ কিউ জায়গায় কি লেখা যাবে, মিউ ইন্টু এম3জি। তাহলে এটাকে যদি আমি 3 নম্বর ইকুয়েশন দেই, তাহলে তিনটা ভ্যালু যদি এখানে বসাই দিই, তাহলে টি2 এর ভ্যালু আমি পেয়ে গেছি, সেটা কি পেয়েছি, মিউ ইন্টু এম3জি, এটাও পেয়ে গেছি। প্লাস এখানে দেখো এই জিনিসটা ক্যালকুলেশন করতে পারছো, মিউ 0.25 কে লেখা যাবে 1/4 m2g cos 37 ডিগ্রি। এবার হচ্ছে দেখো তো, এবার হচ্ছে আমরা পুরা সিস্টেমকে জি দিয়ে ভাগ করে দিব, যে জি কাটা জি কাটা জি কাটা জি কাটা। তাহলে এবার আমার m1 এর ভ্যালু বের করতে হবে, সো m1 কে আমি জায়গায় রেখে দিলাম। এবার m2 এবং m3 দুইটার ভ্যালু হচ্ছে 4 কেজি 4 কেজি করে, সো m2 এর জায়গায় আমি বসাতে পারি 4। sin 37 এর ভ্যালু আমাকে বলে দিছে এখানে 3/5 বসাতে, তাহলে 3/5, ঠিক আছে। প্লাস এবার আসো মিউ এর ভ্যালু হচ্ছে 1/4, কারণ 0.25 মানে 1/4। এম থ্রি ভ্যালু হচ্ছে 4, তাহলে ইন্টু হচ্ছে 4। তারপরে আসো এবার প্লাস হচ্ছে এখানে 1/4। এম টু এর ভ্যালু হচ্ছে কি তোমার এখানে 4, আর এখানে আসে cos 37। সাইন 37 এর ভ্যালু যদি 3/5 হয়, তার মানে ধর একটা ত্রিভুজ চিন্তা করো, ত্রিভুজে sin 37 হচ্ছে 3/5, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 4, তাহলে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে cos 37 হবে 4/5, তাহলে cos 37 হচ্ছে 4/5। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে উপরে থাকতেছে কত, দেখো এখানে 4 আর 4 কাটা যায়, এখানে 4 আর 4 কাটা যায়, তাহলে উপরে থাকতেছে আমার 3 4 12, 12/5, প্লাস হচ্ছে থাকতেছে এখানে 1, প্লাস থাকতেছে এখানে 4/5। ক্যালকুলেশন করলে থাকতেছে নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 12 আর 5 17, 17 আর 4 হচ্ছে 21, তাহলে আসতেছে 21। 21 5 দিয়ে ভাগ করলে কত আসবে, 21 5 দিয়ে ভাগ করলে আসবে 4 5 20, তাহলে 4.10 4.2 কেজি। ইয়েস, তাহলে আমার এম এর ভ্যালু, এই যে m1 এর ভ্যালু কত আসলো, আমার m1 এর ভ্যালু হচ্ছে 4.2 কেজি। এবং পরে বলছে অনুভূমিক সুতার টান কত, এটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। দেখো অনুভূমিক সুতার টানটা কিন্তু ছিল টি2, এই যে টি2 সমান সমান এফ কিউ, তাহলে আমি এখান থেকে বের করতে পারবো, তাহলে টি2 সমান সমান হচ্ছে এফ কিউ মানে কি করছি আমরা, মিউ এম3জি, মিউ এর ভ্যালু 1/4, এম3 এর ভ্যালু 4, জি এর ভ্যালু 9.8, এটাকে এটা দিবা, তাহলে থাকবে 9.8 নিউটন। তাহলে অনুভূমিক সুতার টান কত পেলাম আমরা, 9.8 নিউটন। তার মানে আশা করি বুঝতে পারছো যে ম্যাথটা আসলে কিভাবে করলাম। ম্যাথটা কিন্তু আসার মতো একটা ম্যাথ, আমাদের বুয়েট বর্ণনা যে কোনো ভর্তি পরীক্ষা আসলে ম্যাথটা আসতে পারে, মানে ম্যাথের কনসেপ্টটা খুব একটা কঠিন না, আবার মানে একদম যে তুমি ফালাই দিবে, একদম প্র্যাকটিস না করে যাবা বা কনসেপ্ট তোমার ক্লিয়ার না থাকে তুমি পেরে যাবে, এমন না বিষয়টা আর কি। তো আশা করি ম্যাথটা তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা যদি এই ম্যাথের একদম পুরো মেইন কোয়েশ্চেনটা দেখতে চাও, কমেন্ট বক্স চেক করতে পারো, সেখানে আমি টোটাল কোয়েশ্চেনটা দিয়ে দেবো। ইনশাআল্লাহ এরকম সামনে আরো ভিডিও পেতে চাইলে উদ্যম একাডেমিক কেয়ারের পাশে থাকো এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।